আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলা ভাষায় কয়টি ধ্বনি এবং কয়টি বর্ণ রয়েছে বা ধ্বনি এবং বর্ণ কি সমান সমান এই বিষয়ে আমি আলোচনা করব। তো চলুন আলোচনাটি শুরু করি। বাংলা ভাষায় মোট বর্ণ রয়েছে, যদিও এই নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। তো আমি মনে করি বাংলা ভাষায় 50টি বর্ণ রয়েছে, কেননা এখানে আমরা যে এই যে লি নামক যে বর্ণটা দেখি, এই লি এর কিন্তু কোনো অস্তিত্ব নেই। প্রথমে আমরা লিটাকে বাদ দেব। লি আমাদের কোনো ব্যবহারিক জীবনে কোনো কাজেই লাগে না। আর আমরা দুটো ব পাই, একটা বর্গীয় ব, একটা হচ্ছে বর্গীয় ব, আর একটা হচ্ছে অন্তস্থ ব। অন্তস্থ বটা কিন্তু আমরা ফলা হিসেবে ব্যবহার করি। কি হিসেবে? অন্তস্থ বটাকে আমরা ফলা হিসেবে ব্যবহার করি। কি বললাম? অন্তস্থ বটা কেবল আমরা ফলা হিসেবে ব্যবহার করি, কিন্তু ব, এই বটা হচ্ছে বর্গীয় ব। তো আমরা যখন কোনো বর্ণ বা ধ্বনি কাউন্টিং করব, সেক্ষেত্রে এই ফলার বটাকে আমরা প্রথমেই বাদ দেব। ধ্বনি বা বর্ণের কাউন্টিংয়ের ক্ষেত্রে বা ধ্বনি বা বর্ণ গণনার ক্ষেত্রে কিন্তু আমরা এই অন্তস্থ ব বা ফলার বটাকে কিন্তু আমরা তালিকায় রাখবো না। কিন্তু ফলার ব বফলা হিসেবে ব্যবহারিক জীবনে এর প্রয়োগ দেখা যায়, কিন্তু ধ্বনি বা বর্ণ হিসেবে আমরা একে কাউন্টিং করব না। কোনটাকে বললাম? লি আর অন্তস্থ ব বা ফলার ব। তো প্রথমে আমরা এই ব এবং লি এই দুটোকে যদি বাদ দিই, তাহলে আমরা যেটা প্রচলিত দেখি যে অনেক ক্ষেত্রে বলা হয় যে বাংলা ভাষায় বর্ণমালার সংখ্যা হচ্ছে 52টি। এই 52 থেকে যদি দুটি বাদ দিয়ে দিই, তাহলে কি দাঁড়ায়? 50। অর্থাৎ বাংলা ভাষায় মোট বর্ণের সংখ্যা কত? 50টি। যদি কোশ্চেন হয় বাংলা ভাষায় বর্ণের সংখ্যা কত? 50টি। কিন্তু আরও একটি মতভেদ রয়েছে। কাকে নিয়ে? চন্দ্রবিন্দুকে নিয়ে আরও একটা আমাদের সংশয় রয়েছে। কোনো কোনো জায়গায় বলা হয়েছে যে চন্দ্রবিন্দুর কোনো বর্ণরূপ নেই। চন্দ্রবিন্দুর কোনো বর্ণরূপ নেই। যদি চন্দ্রবিন্দুকে আমরা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের বাংলা ভাষায় বর্ণের সংখ্যা দাঁড়াবে কত? 49টি। কিন্তু চন্দ্রবিন্দুকে আমরা বর্ণ হিসেবে বাদ দেব না। বর্ণ হিসেবে বাদ দেব কি? লি আর ব। কোন ক্ষেত্রে? কাউন্টিংয়ের ক্ষেত্রে। কিন্তু এই বর্গীয় ব, অন্তস্থ ব কিন্তু ব্যবহারিক জীবনে আমরা দেখতে পাই। তবুও এই লি এবং বকে আমরা যখন কাউন্টিং করব ধ্বনি বা বর্ণের, সেক্ষেত্রে আমরা এই দুটোকে বাদ দেব। তবেই কিন্তু আমাদের 50টা বর্ণ আমরা পাবো। তো যদি কোশ্চেন হয় যে বাংলা ভাষায় বর্ণের সংখ্যা কত, রাইট অ্যান্সার কত? 50। কত হবে? যদি বলে 52, 50, 51, 49, কোনটা হবে? 50টা সঠিক উত্তর হবে 50টা। এবার আমরা দেখব যে বাংলা ভাষায় মোট ধ্বনি কয়টি। আমরা জানি বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় স্বরধ্বনি কিন্তু 11টি। আবার বাংলা ভাষায় মান্য চলিত স্বরধ্বনি বা মৌলিক স্বরধ্বনি কয়টি? 60টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি বা মান্য চলিত স্বরধ্বনি হচ্ছে 7টি। তো এই হিসাবটা পড়ে আসছি, যেখানে আমরা ধ্বনি বর্ণ কিন্তু সমান সমানই পাবো। কয়টা পাবো? আমরা স্বরধ্বনিও 11টি পাবো এবং স্বরবর্ণও কিন্তু 11টি পাবো। এক্ষেত্রে আমরা সমান সমান পাবো। 11টি স্বরবর্ণ পাবো এবং 11টি স্বরধ্বনিও পাবো। কিন্তু যদি বলে, তার মানে এ নয়, আমি এর আগে ভিডিওতে বলেছি যে 11টি যদি স্বরবর্ণ হয়, আমরা জানি বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপ যদি বর্ণ হয়, সেক্ষেত্রে কিন্তু 11টি যদি আমরা বর্ণ পাই স্বরবর্ণ, তাহলে 11টি স্বরধ্বনিও পাবো। কিন্তু তার মানে এই নয় যে মান্য চলিত স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 11টি। কখনোই নয়। মান্য চলিত স্বরধ্বনির সংখ্যা হবে 7টি। মান্য চলিত স্বরধ্বনির সংখ্যা কত? 7টি হবে। মান্য চলিত স্বরধ্বনির সংখ্যা বা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? 7টি। কি বললাম? মৌলিক বা মান্য চলিত স্বরধ্বনির সংখ্যা হবে 7টি। আর যদি আমরা বর্ণ হিসেবে যদি স্বরধ্বনি দেখি, তাহলে কিন্তু স্বরধ্বনির সংখ্যা হচ্ছে
11টি এবং স্বরবর্ণ সংখ্যাও 11টি। এই 11টি লিকে বাদ দিলে আমরা 11টি স্বরধ্বনি বা স্বরবর্ণ পাই, কিন্তু মান্যচলিত স্বরধ্বনি আবার বলছি 7টি। আমাদের যে জায়গাটা নিয়ে সবথেকে সমস্যা হয় ব্যঞ্জন বর্ণে, যে কেমন ব্যঞ্জন বর্ণে এমন কিছু বর্ণ রয়েছে যেগুলো আমরা ধ্বনিরূপ পাই না, কেননা এমন কিছু বর্ণ রয়েছে যাদের উচ্চারণ প্রায় হুবহু একই উচ্চারণ, যেমন উঙ আর অনস্বর। উঙ আর অনুস্বার, যদি আমরা এই দুটোর উচ্চারণ দেখি, এই উঙ আর অনুস্বার এই দুটোর উচ্চারণ কিন্তু একই উচ্চারণ, এদের আলাদা কোনো উচ্চারণ বৈশিষ্ট্য নেই। যেমন যদি দেখি যে যদি লিখি সং, কি লিখলাম সং, সং আবার সং, দুটোর উচ্চারণ কিন্তু একই, দুটোর উচ্চারণ কিন্তু আলাদা নয়। যেমন বাংলা, বাংলা থেকে যেমন বাংলা, বাংলা থেকে হবে বাংলা, একই উচ্চারণ। এই অঙ্গ আর অনুস্বার এর কিন্তু আলাদা কোনো উচ্চারণ নেই, উচ্চারণ বৈশিষ্ট্য কিন্তু একই। তাহলে আমরা যে অঙ্গ, এই অঙ্গটাকে কি ধরব, আমরা ধ্বনিও বলবো আবার বর্ণও বলবো, কিন্তু অনুস্বার কেবলমাত্র একটা বর্ণ কিন্তু ধ্বনি নয়। তাহলে কাকে বাদ দেব, প্রথমে বাদ দেব অনুস্বারকে বাদ দিলাম। ধ্বনি হিসেবে কাকে বাদ দিলাম, অনুস্বার কিন্তু ধ্বনি নয়, ধ্বনি হচ্ছে অঙ্গ, হচ্ছে ধ্বনি। তারপর যেটা দেখব যে ইয়, এই ইয় নামক বা পিটফলিঙ্গ নামক বা ইয় নামক যে বর্ণটি রয়েছে, এই ইয় বর্ণের সঙ্গে কোন বর্ণের মিল আছে, দন্তন্য। এই যে দন্তন্য নামক যে বর্ণটি রয়েছে, এই দন্তন্যর সঙ্গে ইয় বর্ণের মিল রয়েছে। এই দন্তন্যর উচ্চারণ আর ইয়র ব্যবহারিক উচ্চারণ কিন্তু একই দেখা যাবে। যেমন যদি দেখি যে অঞ্চল, অঞ্চল থেকে যদি আমরা এটা উচ্চারণ করি কি হবে, লিখি অঞ্চল। তাহলে এই যে অঞ্চল আর অঞ্চল, এই দন্তন্য এবং ইয়, এই দন্তন্য এবং ইয়র মধ্যে কিন্তু কোনো আলাদা উচ্চারণ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি না, উচ্চারণ বৈশিষ্ট্য কিন্তু একই। সেক্ষেত্রে আমরা এই ইয় নামক যে বর্ণটি রয়েছে সেটাকে আমরা ধ্বনি হিসেবে কাউন্টিং করব না। তো কাকে বাদ দেব, ইয় আমাদের ধ্বনি নয়, ইয় কেবল বর্ণ। কি বললাম, ইয়টা কেবলই বর্ণ, ইয় কিন্তু কোনো ধ্বনি নয়। বর্ণ কোনটা, দন্তন্য ধ্বনি আবার বর্ণ, কিন্তু ইয়টাকে আমরা কখনোই ধ্বনি বলবো না, যেহেতু ইয়র উচ্চারণ কার, দন্তন্যর উচ্চারণ হচ্ছে ইয়র উচ্চারণ, দন্তন্য এবং ইয়র উচ্চারণ কিন্তু একই। সে কারণে আমরা দন্তন্যটাকে ধ্বনি ও বর্ণ দুই বলবো, কিন্তু ইয় বা পিটফলিঙ্গকে কিন্তু আমরা ধ্বনি বলবো না, আমরা বর্ণ বলবো। তাও এটা হচ্ছে ধ্বনি নয়, বর্ণ। তারপরে আছে বর্গীয় জ। এই যে বর্গীয় জ আর অন্তস্থ জ, বর্গীয় জ আর অন্তস্থ জ কি আছে বললাম, বর্গীয় জ আর অন্তস্থ জ। এই বর্গীয় জ আর অন্তস্থর জ উচ্চারণ কিন্তু একই। যদি বলি আমাদের খুব প্রচলিত শব্দ, যেমন নামাজ আবার নামাজ, এই বর্গীয় জ, অন্তস্থ জ আর বর্গীয় জ, এই দুইয়ের মধ্যে কিন্তু কোনো উচ্চারণ পার্থক্য নেই, উচ্চারণ বৈশিষ্ট্য কিন্তু একই রয়ে গেছে। সেই কারণে আমরা এই বর্গীয় জকে ধ্বনি ও বর্ণ দুই বলবো, কিন্তু অন্তস্থ জকে আমরা শুধুমাত্র বর্ণ বলবো, কিন্তু ধ্বনি বলবো না। তাহলে অন্তস্থ জ কেবলই বর্ণ কিন্তু ধ্বনি নয়, কেননা
বর্গীয় জ আর অন্তস্থ জ এর উচ্চারণ কিন্তু একই, সে কারণে আমরা অন্তস্থ জকে কেবলই বর্ণ বলবো, কিন্তু ধ্বনি বলবো না। তারপর কি আছে, যেমন তারপর রয়েছে ত, এই ত আর খণ্ডত্ব, ত আর খণ্ডত্ব, এই ত এর সঙ্গে খণ্ডত্বর উচ্চারণ কিন্তু হুবহু এক। যেমন যদি আমরা ত আর খণ্ডত্বর উচ্চারণ দেখি, যেমন তাৎপর্য, তাৎপর্য আর তাৎপর্য, উচ্চারণ কিন্তু একই উচ্চারণ, তাৎপর্য তাৎপর্য। তাহলে এই তটা ধ্বনি বর্ণ দুই হবে, কিন্তু এই খণ্ডত্ব কিন্তু কেবলই বর্ণ, কিন্তু ধ্বনি নয়। তাহলে খণ্ডত্বকেও আমরা বাদ দেব। তারপর কি আছে, যেমন দন্তন্য, কি আছে, মূর্ধন্য, মূর্ধন্য আর দন্তন্য, এই যে মূর্ধন্য রয়েছে আর দন্তন্য রয়েছে, মূর্ধন্য আর দন্তন্যর উচ্চারণ কিন্তু আলাদা নয়, এই দুটোর উচ্চারণ কিন্তু একই। যেমন বান, বান আর বান, বান বান, বান বান, দুটোর উচ্চারণ কিন্তু এক, আলাদা নয়। সেক্ষেত্রে দন্তন্যকে আমরা ধ্বনি বর্ণ দুটোই বলবো, আর মূর্ধন্য শুধুই হচ্ছে, মূর্ধন্য কি, মূর্ধন্য হচ্ছে আমাদের কেবল বর্ণ, কিন্তু ধ্বনি নয়। মূর্ধন্য ধ্বনি নয়, মূর্ধন্য হচ্ছে বর্ণ। তারপর যেমন রয়েছে যে তালবস্য, তালবস্য আর মূর্ধন্য, তালবস্য আর মূর্ধন্য স, তালবস্যর সঙ্গে মূর্ধন্য স এর পার্থক্য নেই। তালবস্যর উচ্চারণে যা, মূর্ধন্য স্বর উচ্চারণ কিন্তু তাই। তালবস্যর উচ্চারণের বৈশিষ্ট্য মূর্ধন্য স্বর উচ্চারণের মধ্যে কিন্তু লুকিয়ে আছে। যেমন যদি আমরা 9-10-এ পুরানো ওল্ড সিলেবাস একটা পড়েছিলাম, মহেশ নামক একটা, মহেশের কথাই যদি বলি, যেমন মহিষ, যদি বলি মহেশ, মহেশ আর মহেশ, এই যে তালবস্য আর মূর্ধন্য স্বর, এই তালবস্য এবং মূর্ধন্য স্বর যে উচ্চারণ, এই উচ্চারণের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তাই তালবস্য হচ্ছে, তালবস্যকে আমরা ধ্বনি বর্ণ দুটোই বলবো, আর মূর্ধন্যস্যকে আমরা কেবলই বর্ণ বলবো, কিন্তু ধ্বনি বলবো না। তাহলে কি হলো, মূর্ধন্যস্য। আর কি আছে, যেমন হ, এই হ আর বিসর্গ, হ আর বিসর্গ, হ আর বিসর্গের উচ্চারণ কিন্তু একই উচ্চারণ। যেমন যদি বলি বা থেকে বা, বা আহ থেকে আহ, এই দুটো উচ্চারণ কিন্তু একই, আলাদা নয়। তো এই বিসর্গ হচ্ছে হ বর্ণের ঘোষিত রূপ। কি বললাম, বিসর্গ হলো হ বর্ণের ঘোষিত রূপ, সে কারণে আমরা বিসর্গকেও কেবল বর্ণ বলবো, কিন্তু ধ্বনি বলবো না। বর্ণ হচ্ছে হ। কি পেলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, কটে পেলাম, 7টি। এছাড়াও অন্তস্থ হচ্ছে আ, আ নামক স্বরবর্ণের একটা অন্তস্থ রূপ। যেমন যদি বলি, যেমন চলিয়া, চলিয়া থেকে হবে চলিয়া, আ বর্ণের অন্তস্থ রূপ কি, অন্তস্থ। তাহলে এটাকেও আমরা কি বলবো, এটাকেও আমরা শুধুই বর্ণ বলবো, কিন্তু ধ্বনি বলবো না, অন্তস্থ। আরেকটা কি আছে, চন্দ্রবিন্দু। তাহলে কটা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা
7, 8, 9। এই যে 9টি কী কী বললাম? ইয়, মূর্ধন্য, অন্তস্থ জ, মূর্ধন্য স, অন্তস্থ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ আর চন্দ্রবিন্দু। এই 9টি যদি আমরা ধ্বনি থেকে বাদ দিই তাহলে আমাদের মোট ব্যঞ্জন ধ্বনি কয়টি হবে? ব্যঞ্জন ধ্বনি হবে 30টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে যদি কোশ্চেন হয় যে ব্যঞ্জন ধ্বনি কয়টি, কি বললাম? এবার যদি কোশ্চেন হয় যে ব্যঞ্জন ধ্বনি কয়টি, ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। ব্যঞ্জন ধ্বনি কয়টি বললাম? 30টি। আর ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। আমরা যে এই যে 10টা বর্ণকে বাদ দিয়েছি, 10টা বর্ণ কেবলই বর্ণ কিন্তু ধ্বনি নয়। কোনগুলো? অনুস্বার, ইয়, অন্তস্থ জ, খণ্ডত্ব, মূর্ধন্য, মূর্ধন্য স, বিসর্গ, অন্তস্থ, চন্দ্রবিন্দু। এগুলো কেবলই বর্ণ কিন্তু ধ্বনি নয়। তাহলে এই যে 9টা বর্ণকে যদি আমরা ধ্বনির লিস্ট থেকে বাদ দিই তাহলে ব্যঞ্জন বর্ণের মোট সংখ্যা হবে 30টি আর ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হবে 30টি আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা হবে 39টি। তাহলে যদি কোশ্চেন হয় যে বাংলা ভাষায় মোট ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মোট ধ্বনি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো বাংলা ভাষায় যদি মোট ধ্বনি দেখি সেক্ষেত্রে কি করব? যদি 7 প্লাস মৌলিক দিক থেকে মৌলিক স্বরধ্বনিটাকে যদি ধরি 7 + 30 সমান 37, আবার যদি টোটালটা ধরি 11 + 30 সমান 41। যদি কোনো ক্ষেত্রে এমসিকিউ কোশ্চেন হয় যে বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা 37, 40, 42, তখন কী হবে? 37টি। তখন আমাদের ধরে নিতে হবে যে 7 + 30 60টি মৌলিক স্বরধ্বনি আর 30টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি সমান 37টি। কিন্তু 37টি অপশন যদি না থাকে, কি থাকে? যদি থাকে যে বাংলা ভাষায় মোট স্বরধ্বনির সংখ্যা হলো 41, 30, 42, তখন কী হবে? আমরা 41টা রাইট অ্যান্সার দেব। কোনটা বললাম? সঠিক উত্তর হবে 41। আবার বলছি, যদি 37 অপশন থাকে, 41 না থাকে, যদি 37 অপশন থাকে তাহলে সঠিক উত্তর হবে 37। সেক্ষেত্রে কি করব? 7টা মৌলিক ব্যঞ্জন সেক্ষেত্রে 7টা মৌলিক স্বরধ্বনি আর 30টি ব্যঞ্জন স্বরধ্বনি সমান 37টি। আর যদি 41টা অপশন থাকে সেক্ষেত্রে কি ধরব? 11টি স্বরধ্বনি এবং 30টি ব্যঞ্জন ধ্বনি সমান 41টি। তাহলে কি পেলাম? কিন্তু 41টি অপশনটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি। যদি 37টি অপশন থাকে সেক্ষেত্রে 37টি করব, আর যদি 41টি অপশন থাকে তাহলে 41টি করব। আর যদি বলে যে বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কত দিয়ে যদি দেওয়া থাকে 40, 41, 42, তখন কী হবে? 41টা। আর যদি থাকে বাংলা ভাষায় মোট স্বরধ্বনি, বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কত? 37, 40, 42। যদি 41 অপশন না থাকে 37 হবে, আর যদি 37 অপশন না থাকে তাহলে 41 হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর কি পেলাম? তাহলে আবার যদি বলে মোট বর্ণের সংখ্যা কত, তাহলে তো সোজা মোট বর্ণের সংখ্যা হচ্ছে 11 + 39 সমান হচ্ছে 50। মোট বর্ণের সংখ্যা কত? 50টি। বাংলা ভাষায় মোট বর্ণের সংখ্যা হচ্ছে 50টি আর বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা হচ্ছে 41টি। কোনো জায়গায় যদি 7টি মৌলিক, আবারও বলছি, যদি 7টি মৌলিক
ধ্বনি ধরে আর যদি 30টি ব্যঞ্জন ধ্বনি ধরে তাহলে হবে 37টি। আর যদি এই হিসেবে যদি 11টা থাকে, যদি 41টা অপশন থাকে, যদি অপশনে পরীক্ষার কোনো জায়গায় অপশনে যদি 41 থাকে তাহলে আমরা ভাববো 11টি স্বরধ্বনি আর 30টি ব্যঞ্জন ধ্বনি সমান 41টি। আর যদি 37 অপশন থাকে তাহলে আমরা ভাববো যে 7টি মৌলিক স্বরধ্বনি আর 30টি ব্যঞ্জন ধ্বনি সমান 37টি। আমি দুই রকমভাবে বিষয়টি বলে রাখলাম। আর যদি টোটালি বলে যে বাংলা ভাষায় মোট বর্ণের সংখ্যা কত, তাহলে কী হবে, স্বরবর্ণ হচ্ছে 11টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি সমান 50টি। তো আমাদের এক্ষেত্রে আবার যদি দেখি যে বাংলা ভাষায় মোট অন্তস্থ বর্ণ কয়টি, তখন আমরা লিখব বাংলা ভাষায় মোট অন্তস্থ বর্ণ হচ্ছে 4টে। অন্তস্থ জ, র, ল, ব, এই 4টে হচ্ছে অন্তস্থ বর্ণ। আর যদি বলে বাংলা ভাষায় অন্তস্থ ধ্বনি কয়টি, তখন লিখব 3টে। কেননা অন্তস্থ জকে আমরা ধ্বনি হিসেবে ধরি না, আমরা বর্ণ হিসেবে ধরি। তাহলে অন্তস্থ ধ্বনি যদি বলে তাহলে আমরা 3টে বলবো, র, ল, ব, এই 3টে হচ্ছে অন্তস্থ ধ্বনি। আর অন্তস্থ বর্ণ বললে 4টে লিখব, অন্তস্থ ধ্বনি বলে 3টে লিখব। আবার বলছি, যদি বলে বাংলা ভাষায় অন্তস্থ ধ্বনি কয়টি, তাহলে লিখব 3টে, আর অন্তস্থ বর্ণ বললে 4টে লিখব। এবার যদি বলে বাংলা ভাষায় উষ্ম ধ্বনি কয়টি, তখন বলবো বাংলা ভাষায় উষ্ম ধ্বনি হচ্ছে 3টে। কেননা মূর্ধাংশর কোনো ধ্বনিগত উচ্চারণ বৈশিষ্ট্য নেই। সেক্ষেত্রে আমরা যদি বাংলা ভাষায় উষ্ম ধ্বনি কয়টি, বলবো 3টে, তালবস্য, দন্তস্য, হ, এই 3টে হচ্ছে উষ্ম ধ্বনি। আর যদি বলে উষ্ম বর্ণ কয়টি, তাহলে লিখবো 4টে, তালবস্য, মূর্ধন্য স, দন্তস্য, হ। তালবস্য, মূর্ধন্য স, দন্তস্য, হ, এই 4টে হচ্ছে উষ্ম বর্ণ। আর উষ্ম ধ্বনি কয়টি, 3টে, তালবস্য, দন্তস্য, হ। কেননা মূর্ধাংশর কোনো ধ্বনিরূপ নেই বা ধ্বনিগত কোনো বৈশিষ্ট্য নেই, সে কারণে মূর্ধাংশকে আমরা ধ্বনি বলবো না, মূর্ধাংশকে বর্ণ বলবো। তাহলে উষ্ম ধ্বনি হবে 3টে, তালবস্য, দন্তস্য, হ, আর উষ্ম বর্ণ হবে 4টে, তালবস্য, মূর্ধাংশ, দন্তস্য, হ। এবার যদি কোশ্চেন হয় যে ক থেকে ম পর্যন্ত কয়টি বর্গীয় ধ্বনি রয়েছে আর কয়টি বর্গীয় বর্ণ রয়েছে, তো আমরা যদি দেখি বর্গীয় বর্ণ রয়েছে কটা, ক থেকে ম পর্যন্ত, বর্গীয় বর্ণ রয়েছে, বর্ণ যদি দেখি কি হবে 25টি। আর যদি বর্গীয় ধ্বনি যদি আমরা বলি ক থেকে ম পর্যন্ত, যদি ধ্বনি বলি, ধ্বনি দেখলে কটা হবে 23টি। কেন, ইয় আর মূর্ধন্য কিন্তু ধ্বনির লিস্ট থেকে বাদ গেছে। কেননা ইয় আর মূর্ধন্য সম্পর্কে আগে আলোচনা করেছি। তো সেক্ষেত্রে যদি বলে ক থেকে ম পর্যন্ত বা ক থেকে ম পর্যন্ত বর্ণ কয়টি, 25টি। আর ক থেকে ম পর্যন্ত ধ্বনি কয়টি, 23টি। চোখ বুঝে, কেননা ইয় আর মূর্ধন্য ধ্বনি নয়, সেক্ষেত্রে ধ্বনি হবে 23টি আর বর্ণ হবে 25টি। সো ফ্রেন্ডস, আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।